হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, তোমাদের অনলাইন কম্পিউটার স্যার। তো আমরা এক এক করে ছোট চ্যাপ্টার শেষ করে দিলাম। আজকে আমরা দেখব সেমিস্টার 1 অর্থাৎ নতুন সিলেবাসের 7 নম্বর অধ্যায় কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের জন্য। তোমরা যদি সিলেবাসটা খেয়াল করো দেখবে আমাদের কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের সিলেবাস। এখান থেকেও কিন্তু আমাদের 7 নম্বর অধ্যায় আছে কি ইন্ট্রোডাকশন টু প্রবলেম সলভিং, এবং কম্পিউটার সায়েন্সের সিলেবাস। এখান থেকেও কিন্তু আমাদের 7 নম্বর অধ্যায় আছে কি ইন্ট্রোডাকশন টু প্রবলেম সলভিং। ঠিক আছে, এই দুই ক্ষেত্রে কিন্তু আমাদের 7 নম্বর অধ্যায়টা সেম। তো এই ক্লাসটা কিন্তু তোমাদের দুটো স্ট্রিমের জন্যই সেম, কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য। তো আজকে ক্লাসটা আমরা এখানে শুরু করব। আশা করছি দুটো ক্লাসের মধ্যে আমরা হয়তো এই অধ্যায়টা শেষ করে দেব। খুব বেশি কিছু নেই, তো তোমার সিলেবাসটা উপরে দেখতেই পাচ্ছ সিলেবাসে কি আছে। আচ্ছা, চ্যাপ্টারের নাম কি ইন্ট্রোডাকশন টু প্রবলেম সলভিং। এর মধ্যে কি তার বাংলায় বলা হয় সমস্যা ও তার সমাধান সম্পর্কে আলোচনা। তো এখান থেকে আমাদের আছে স্টেপস অফ প্রবলেম সলভিং, কী করে আমরা প্রবলেমটাকে সলভ করবো স্টেপ বাই স্টেপ, এটাই বলা আছে। খুব বেশি কিছু নেই, সহজ চ্যাপ্টার, নোটসের কোনো দরকার নেই, জাস্ট ব্যাপারটা বুঝে গেলেই তোমরা অ্যান্সার করতে পারবে। আর তোমাদের অবশ্যই নোটসটা আমি দিয়ে দেবো। আর তোমাদের অবশ্যই বলবো তোমরা অবশ্যই চ্যানেলটা ভিজিট করবে। এই যে প্লে লিস্ট দেওয়া আছে, ভিডিওগুলো দেওয়া আছে, সমস্ত তোমাদের কিন্তু সেমিস্টার 1-এর ভিডিওগুলো চলছে পরপর। যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর প্লে লিস্টে অবশ্যই যাও, তোমাকে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ক্লাস এখান থেকে পেয়ে যাবে। এবার দেখি সমস্যা ও তো সমাধান সম্পর্কে আলোচনা। তো যারা কমেন্ট করছো অবশ্যই জানিও কে কোথা থেকে কমেন্ট করছো, কোন জায়গা থেকে কমেন্ট করছো, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যে তোমরা কোথা থেকে ক্লাসগুলো দেখছো। আর অবশ্যই তোমাদের কমেন্টের জন্যই কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাচ্ছি। দেখো, ভূমিকা সমস্যা সমাধান বা প্রবলেম সলভিং বলতে একটি প্রবলেমকে চিহ্নিত করা হয়, ঠিক আছে, সেই প্রবলেমটিকে বিশ্লেষণ করা ও তার ওপর একটি অ্যালগরিদম ডেভেলপ করে এবং তা প্রয়োগ করে একটি কম্পিউটার প্রোগ্রাম তৈরি করাকে বোঝানো হয়। তার মানে হচ্ছে আমার একটা সমস্যা আছে, মনে করো আমার রাস্তায় বাস চলছে না, একটা সমস্যা, তো আমাকে স্কুলে যেতে হবে। তো আমি কী হয়ে যাব, আগে আমি প্রথমে আমার প্রবলেমটাকে দেখলাম কী প্রবলেম, তারপর সেটাকে বিশ্লেষণ করলাম, তারপরে সেই প্রবলেমটা সমাধানের জন্য কী কী স্টেপ বা অ্যালগরিদম আমাকে করতে হবে, সেটার উপর ভিত্তি করে যে প্রোগ্রামটা তৈরি হলো এটাই কিন্তু হচ্ছে আমার সমস্যার সমাধান। ঠিক আছে, এই বিশেষ প্রোগ্রামটি কম্পিউটারের সাহায্যে কোনো সমস্যা সমাধানের জন্যই তৈরি করা হয়। কার্যকর ও দক্ষ প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা উপযুক্ত কৌশল ব্যবহার করে সমস্যা সমাধানের পদ্ধতি অবলম্বন করে থাকি। ঠিক আছে, তো আমি তখন নোটসের মধ্যে তাই লিখিয়েছি প্রবলেম সলভিং বলতে কী বোঝো, ওটাই লেখানো আছে বলে অবধি। ঠিক আছে, ইহার সাহায্যে একটি প্রবলেমকে চিহ্নিত করে সেই প্রবলেমকে বিশ্লেষণ করে তার উপর অ্যালগরিদম তৈরি করে যখন কম্পিউটার প্রোগ্রাম লেখা হয় তাকে বলা হয় প্রবলেম সলভিং। ওকে, তাহলে প্রবলেম সলভিংয়ের কয়েকটি ধাপ কী কী আছে এটা আমরা বই থেকে দেখে নিই। বই থেকে লিখিয়েছি 7.1-এ সমস্যা সমাধানের ধাপগুলি কী 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 ধাপ আছে। প্রথমে সমস্যা বিশ্লেষণ অ্যানালাইজিং দ্য প্রবলেম, তারপরে অ্যালগরিদম ডিজাইন বা ডেভেলপ করা, কী কী স্টেপ সেই সমস্যার জন্য আমাকে অবলম্বন করতে হবে, ডিজাইন বা ডেভেলপিং অ্যান অ্যালগরিদম। 3 নম্বর কি আছে, কোডিংয়ের মাধ্যমে সমস্যা সমাধান, সলভ বাই কোডিং দিয়ে সমাধান করতে হবে। 4 নম্বর কী আছে, কোডের সমাধান পরীক্ষা ডিবাগ করা, টেস্ট অ্যান্ড ডিবাগ দ্য কোড সলিউশন। তুমি প্রথমে সমস্যাটাকে বুঝে নিলে বা বিশ্লেষণ করলে, তারপর তার জন্য তুমি স্টেপ বাই স্টেপ অ্যালগরিদম তৈরি করলে, তারপর সেটাকে তুমি কোডে রূপান্তর করলে, তারপর সে কোডটাকে টেস্ট করতে হবে, কোডটা আমাদের কী ভুল আছে আর কোডটা রান করছে কিনা। এই 4টা কিন্তু হচ্ছে সমস্যা সমাধানের মেন ধাপ। তো এই 4টা কিন্তু আমাদের সিলেবাসের মধ্যেও আছে। তো আমরা যদি এই 4টা বুঝে নিই তাহলে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এবার দেখে নাও প্রথম পয়েন্টটাকে সমস্যার বিশ্লেষণ। দেখো, আমি নোটসও তাই করিয়েছি, শর্টকাটে আমি বলছি। সমস্যা বিশ্লেষণ ব্যাপারটা কি, যে কোনো প্রোগ্রামের দক্ষতা তার প্রবলেম আইডেন্টিফিকেশানের ওপর নির্ভর করে। অর্থাৎ কোনো সমস্যা সমাধানের আগে দেখতে হবে সমস্যাটি কী বা কোন ধরনের সেটিকে বিশ্লেষণ করে পর্যালোচনা করে তার বিভিন্ন খুঁটিনাটি দিকগুলি নজর রাখতে হবে এবং তার ভিত্তিতে সমাধান করতে হবে। তাহলে কি হলো, সমস্যা বিশ্লেষণ কি, কোনো প্রোগ্রামের দক্ষতা তার প্রবলেম আইডেন্টিফিকেশনের উপর নির্ভর করে। তুমি একটা প্রোগ্রাম করতে যাচ্ছ,
আগে জানতে হবে যে তোমার সেখানে সমস্যা কী আছে, তবে তো তুমি সেটাকে ধরতে পারবে। তো বিশ্লেষণ মানেই হচ্ছে আগে আমাকে ধরতে হবে যে সমস্যাটা কী, তারপর সেটাকে বিশ্লেষণ করলাম, পর্যালোচনা করলাম, তারপর তার খুঁটিনাটি দিকগুলোকে নজর রাখলাম, তার ভিত্তিতে আমি সেটাকে সমাধান করলাম। এটাই হচ্ছে সমস্যা বিশ্লেষণ। যেমন কি দেওয়া আছে, একটি সমস্যার একাধিক সমাধান থাকতে পারে, সেখান থেকে সবচেয়ে সহজ কার্যকারী সমাধানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে। বি কি বলছে, এরপর ডেটাগুলি কি হবে সেই সম্বন্ধে বুঝে প্রসেসিংয়ের উপাদানগুলিকে চিহ্নিত করতে হবে। সি, এছাড়া প্রয়োজন হলে মডিউলার প্রোগ্রামিং, স্ট্রাকচারাল প্রোগ্রামিং, টপ ডাউন প্রোগ্রামিংয়ের মাধ্যমে কোনটি ব্যবহার করে সুন্দরভাবে ডিবাগিং করা যাবে তা নির্ধারণ করতে হবে। আর নাম্বার ডি, এরপর প্রাপ্ত ফলাফল কোথায় সেভ করতে হবে বা প্রিন্ট করতে হবে তা নির্ধারণ করতে হবে। ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কিন্তু সমস্যা বিশ্লেষণ। আশা করি বুঝতে পেরেছ। খুব সহজ ভাষায় বলা আছে, অবশ্যই বুঝতে পারবে। আর যারা বই ফলো করছে অবশ্যই বই থেকে ব্যাপারগুলো দেখে নিও, ব্যাপার একই আছে। তারপরটা কী বলছে দেখুন, 2 নম্বর অ্যালগোরিদম ডিজাইন বা ডেভেলপ করা। তাহলে প্রথম স্টেপ হয়ে গেল, এবার দ্বিতীয় স্টেপ কী বলছে, সমস্যা সমাধানের জন্য রচিত প্রোগ্রামগুলি দ্রুত ফলাফল দেবে তা অ্যালগোরিদমের ওপর অনেকটা নির্ভরশীল। তাই অ্যালগোরিদম উন্নয়নের জন্য আমাদের যে কাজগুলি করতে হবে, তুমি সমস্যা আইডেন্টিফাই করে ফেললে, এবার তোমাকে কী করতে হবে, এটাকে সমাধান করতে হবে। তার জন্য কি কিছু স্টেপ অবলম্বন করতে হবে, সেই স্টেপগুলো কি অ্যালগোরিদম। তো তুমি যে স্টেপগুলো অবলম্বন করবে তাতে কিছু নিয়ম থাকবে। সেই নিয়মগুলো কি দেখো, 1 নম্বর কী বলছে, সমস্যা সমাধানের জন্য ভিন্ন ভিন্ন ধারণা চিন্তা করতে হবে। মানে তুই শুধু একটাভাবে চললে হবে না, তোমাকে অনেকভাবে ভাবতে হবে যে কীভাবে কাজটা করা যায়। 2 নম্বর, এই ধারণাটি সঠিক কিনা তা পরীক্ষা করতে হবে। তুমি যেটা ভাবলে ওটা ঠিক কিনা সেটাকে তোমাকে যাচাই করতে হবে। 3 নম্বর, অবশেষে সবচেয়ে উপযুক্ত সমাধানটি বাছতে হবে। তুমি প্রথমে 3টা উপায় বের করলে, তার মধ্যে তোমাকে বিচার করতে হবে যে কোনটা আমার ঠিক, সেটাকে তোমাকে বেছে নিতে হবে। নাম্বার 4, যে বিষয়গুলির উপর ধারণা রাখতে হবে সেগুলি হলো কি, ইনপুটের সংখ্যা কমাতে হবে, প্রয়োজনীয়তা অনুসারে উপযুক্ত অ্যারিথমেটিক যোগ বিয়োগ গুণ ভাগ ইউজ করতে হবে, লজিক্যাল অপারেটর ইউজ করতে হবে। এগুলো মানে তুমি বেশি ইনপুট নেওয়া চলবে না, যত সংখ্যক কম ইনপুট নিয়ে কাজটা করতে পারো, কখন কোথায় যোগ বিয়োগ গুণ ভাগ বা লজিক্যাল চিহ্নগুলো ইউজ হবে তা ব্যবহার করতে হবে। আর নাম্বার 5 কি বলছে, অ্যালগোরিদমের স্টেটমেন্টগুলি অথবা লজিকগুলি এমনভাবে বর্ণনা করতে হবে যাতে সহজেই কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাসকাল, C++, পাইথন এ লেখা যায়। মানে তুমি লজিকগুলোকে এত সহজে করো যাতে তুমি খুব সহজেই কিন্তু যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন পাসকাল, C++, জাভা ইত্যাদির মাধ্যমে তুমি লিখতে পারো। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, 3 নম্বর, অবশ্যই বুঝতে পারবে, না বুঝতে পারলে অবশ্যই তোমাদের হাতে অস্ত্র আছে, ভিডিওটা পজ করো, রিওয়াইন্ড করো, আবার দেখো, মানে ডাউনলোড করে রাখো। ঠিক আছে। এবার কোডিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান, আমাকে কিছু কোডিং লিখতে হবে। দেখি আমি নোটসে কী করিয়েছি, কোডিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান। আচ্ছা দেখো, কোডিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান, কোডিং বা প্রোগ্রামিংয়ের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন C++, জাভা, কোবল, ভিভি, পাইথন ইত্যাদি অনুবাদ করা যায়। অর্থাৎ যে কোনো ভাষায় প্রোগ্রাম লিখতে হবে তা অনেকটাই নির্ভর করছে অ্যালগোরিদমের উপর। ঠিক আছে। যেমন বাণিজ্যিক কাজের ক্ষেত্রে কি কোবল উপযোগী হয়, ইঞ্জিনিয়ারিং কাজের ক্ষেত্রে C++, পাসকাল উপযোগী হয়, এবং গ্রাফিক্স কাজের ক্ষেত্রে কিন্তু ভিজুয়াল সি উপযোগী। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমি কোডিং যে করব তার জন্য কিন্তু আমার উপযুক্ত অ্যালগোরিদম লাগবে। যদি অ্যালগোরিদমটা ঠিকমতো বোঝাতে পারি তবে আমার কোন অ্যালগোরিদমের জন্য কোন ল্যাঙ্গুয়েজ দরকার আমি কিন্তু সেটাকে অবশ্যই নির্বাচন করতে পারবো। যেমন তোমাকে বলে দিলাম, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে হচ্ছে তোমার C++, পাসকাল উপযোগী, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোবল উপযোগী, গ্রাফিক্সের ক্ষেত্রে ভিজুয়াল C++ উপযোগী। এই সমস্ত একটা উদাহরণ দেওয়া হলো। ঠিক আছে। আর লাস্ট কি আছে আমাদের, কোডেড বা সমাধান পরীক্ষা, ডিবাগ করা। সবশেষে আমাদের এটাকে তো সমাধান করতে হবে বা ডিবাগ করতেই হবে। ডিবাগ করা মানে কি, প্রোগ্রামিং টেস্টিং হলো একটি পদ্ধতি যার মাধ্যমে প্রোগ্রাম কোডের মধ্যে আনডিসকভার্ড এরর বা অনাবিষ্কৃত ত্রুটি খুঁজে বের করা হয়, পরবর্তীকালে সেটাকে সংশোধন করা হয়। যেমন প্রোগ্রামে কিছু, আচ্ছা এর মানে হচ্ছে আমি প্রোগ্রাম কোডিং অ্যালগরিদম করলাম, সেটাকে কোডে রূপান্তর করলাম, তারপর এটাকে টেস্টিং করতে হবে, ডিবাগ করতে হবে। তো ডিবাগ করার মানেই হচ্ছে আমার কিছু ভুল হতেই পারে, টাইপিং মিস্টেক হতে পারে, ফর্মুলায় ভুল হতে পারে, নিয়মে ভুল হতে পারে, সেটা হচ্ছে এররটাকে আমাকে খুঁজে বের করতে হবে। এই এরর আবার বিভিন্ন ধরনের হয়, একটা অ্যারিথমেটিক এরর, একটা লজিক্যাল এরর ইত্যাদি। ঠিক আছে। এই ধরনের এরর বা ত্রুটিগুলি খুঁজে বের করার জন্যই টেস্টিং পদ্ধতির প্রয়োজন হয়। উদাহরণ হিসেবে আমরা দেখা যায়
অনেক ক্ষেত্রে অ্যারিথমেটিক বা লজিক্যাল এরর কম্পাইল করার সময় কম্পিউটার শনাক্ত করতে পারে না। সেক্ষেত্রে জানা কোনো মান দ্বারা প্রোগ্রামকে পরীক্ষা করে দেখতে হয়। মানে অনেক সময় লজিক্যাল বা অ্যারিথমেটিক এরর বা যোগ বিয়োগ গুণভাগ এররটা যখন তুমি রান করছো প্রোগ্রাম ধরতে পারছে না, তখন তুমি নিয়ম ঠিক করেছো, তখন তোমাকে প্রোগ্রামটা রান করে কিছু ইনপুট দিয়ে তোমাকে চেক করতে হবে যে আমার ফলাফল ঠিকমতো আসছে কিনা। ঠিক আছে, সেক্ষেত্রে জানা কোনো আর এই পদ্ধতিকে বলা হচ্ছে কি প্রোগ্রাম টেস্টিং। তাহলে প্রোগ্রাম টেস্টিং ব্যাপারটা কি, প্রোগ্রাম রান করার পর যখন প্রোগ্রামে কোনো আমরা মানে এরর ধরতে পারছে না, তখন রান করার পর আমাকে কিছু ইনপুট দিয়ে চেক করতে হবে যে প্রোগ্রামটা ঠিকঠাক চলছে কিনা। ওটাই হচ্ছে প্রোগ্রাম টেস্টিং। ভালো ফলাফল বা সঠিক ফলাফল প্রাপ্তির জন্য সঠিক টেস্টিং প্রয়োজন। প্রোগ্রাম টেস্টিংয়ের জন্য পরিচিত নামগুলি কি, মিনিস্ট্রি অফ টেস্টিং, সেলেনিয়াম, টেক ওয়েল কর্পোরেশন ইত্যাদি, এগুলো সব প্রোগ্রাম টেস্টিং। এবার পরেরটা, প্রোগ্রাম লেখার সময় প্রোগ্রাম করে ভুল ত্রুটি থাকা স্বাভাবিক। ঠিক আছে, টেস্টিং মেথড বা পদ্ধতির মাধ্যমে সেই ভুল ত্রুটিকে খুঁজে বের করতে হবে এবং তাকে বলা হয় ডিবাগিং। তাহলে ডিবাগিং মানে কি, প্রোগ্রাম লেখার সময় ভুল ত্রুটি থাকা স্বাভাবিক, সেই ভুল ত্রুটিকে খুঁজে বের করার পদ্ধতি হচ্ছে কি ডিবাগিং। তাহলে আমরা প্রোগ্রাম টেস্টিং কি ডিবাগিং কি বুঝে গেছি। ঠিক আছে, এবার প্রোগ্রামের মধ্যে যে সকল ভুল থাকতে পারে তার কি ভুল থাকতে পারে, কোনো প্রোগ্রামের স্টেটমেন্ট সমূহ সঠিকভাবে লেখা না হলে, যেমন তুমি কমা দিতে ভুলে গেলে, সেমিকোলন দিতে ভুলে গেলে, কোলন দিতে ভুলে গেলে, তখন তোমাকে দেখাবে সিনট্যাক্স এরর দেখাবে, তুমি সিনট্যাক্সটাই ভুল করে, নিয়মটাই ভুল করেছো। নাম্বার 2, কম্পিউটারকে ভুল ডেটা দিলে, ডেটার ফরম্যাট ঠিক না থাকলে রান টাইম এরর দেখাবে, তুমি ডেটা ভুল দিয়েছো তখন রান করার সময় রান টাইম এরর দেখাবে। গাণিতিক চিহ্ন দিতে ভুল করেছো তখন আমাকে অ্যারিথমেটিক এরর দেখাবে। আর 4 নাম্বার কি, প্রোগ্রাম যদি লজিক্যাল অপারেটর ব্যবহারে কোনো ভুল থাকে তখন লজিক্যাল এরর দেখাবে। তার মানে কি, একটা সিনট্যাক্স এরর দেখাতে পারে, রান টাইম এরর দেখাতে পারে, অ্যারিথমেটিক এরর দেখাতে পারে, লজিক্যাল এরর দেখাতে পারে। আর হচ্ছে তোমাদের এক জায়গায় এরর কথা বলছিলাম মনে হয়, এরর আচ্ছা যাই হোক, তাহলে কিন্তু তোমাদের কিন্তু এরর কিন্তু হচ্ছে 4 ধরনের এরর দেখা যাচ্ছে। একটা কি, সিনট্যাক্স এরর, রান টাইম এরর, অ্যারিথমেটিক এরর এবং লজিক্যাল এরর। ঠিক আছে, প্রোগ্রামে এই ধরনের ত্রুটিকে বলা হয় বাগ। যখন প্রোগ্রামে কিছু সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, অ্যারিথমেটিক এরর বা রান টাইম এরর থাকে, তখন এই ভুলটাকে বলা হয় বাগ। ঠিক আছে, উপরে এই বাগ সমূহকে সংশোধন করার পদ্ধতি হলো ডিবাগিং। তার মানে ডিবাগিং মানেই হচ্ছে যত ভুল তাকে আমি সংশোধন করব, তাহলে ডিবাগিং। তো এইটুকুই স্টুডেন্ট আমার বলার ছিল এই চ্যাপ্টার থেকে। চ্যাপ্টার তোমাদের খাতাম, আর কোনো চিন্তার ব্যাপার নেই, চ্যাপ্টার 7 তোমাদের ক্লোজ। পরবর্তী চ্যাপ্টারে আমি নিয়ে আসবো, দেখতে পাচ্ছ অনুশীলনী। তাহলে কিন্তু তোমাদের 2টো ক্লাসে কিন্তু আমাদের এই 7 নম্বর অধ্যায়টা শেষ হয়ে গেল। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, সেটা আমি বলতে পারবো না, তোমরাই বলতে পারবে। অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো, পাশে থাকো ঘোষ কম্পিউটার একাডেমির। বাই।